প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা চলতরিত নিয়ে আলোচনা করছিলাম বরাবর মতো ধারাবাহিকভাবে। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 প্রশ্নটা সমাধান করব। এখানে একটা সার্কিট দিয়ে আছে, দেখো 4টা রোধ দিয়ে আছে, 4 ওম, 5 ওম, 5 ওম, 4 ওম, পি বিন্দু আছে, কিউ বিন্দু আছে, একটা তড়িৎ কোষ আছে, একটা অভ্যন্তরীণ রোধ আর আছে। একটু লক্ষ্য করো ভালোভাবে, পি বিন্দু, কিউ বিন্দু। এখন আমরা দেখব উদ্দীপকে কি কি দেওয়া আছে। উদ্দীপকের বর্তনী হতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তড়িৎ দ্বিমেরুভ্রামক কাকে বলে? আগে আমরা তড়িৎ দ্বিমেরু কাকে বলে এটা শিখছি। এখানে বলছে তড়িৎ দ্বিমেরুভ্রামক কাকে বলে। ধারকে কিভাবে শক্তি সঞ্চিত হয়? উদ্দীপকে বর্তনী তড়িৎ প্রবাহের মান বের করো। যে বর্তনী দেওয়া আছে বর্তনী তড়িৎ প্রবাহের মান। উদ্দীপকের বর্তনীর পি ও কিউ বিন্দুর মাঝখানে একটি গ্যালভানোমিটার নগণ্য রোধের তার দ্বারা সংযুক্ত করলে কোন দিক হতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে বিশ্লেষণ করো। তড়িৎ দ্বিমেরুভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরু কাকে বলে এটা আমরা সবাই জানি। পাশাপাশি অবস্থিত দুটি সমান বিন্দু আদান পরস্পর বিপরীত দিকে থাকলে, কাছাকাছি থাকলে বিপরীতধর্মী আদান তাকে কি বলে? তড়িৎ দ্বিমেরু বলে। এখানে এটা বলছে দ্বিমেরুভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি সাঁজের মান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরুভ্রামক বলে। তাহলে যে কোনো একটি সাঁজের মান প্লাস কিউ হতে পারে, মাইনাস কিউ হতে পারে, এবং মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। তাহলে এই দুইটার গুণফলকে কি বলে? তড়িৎ দ্বিমেরুভ্রামক বলে। ধারকে কিভাবে শক্তি সঞ্চিত হয়? ধারক সম্পর্কে সবার আইডিয়া আছে, আমরা আগে আলোচনা করছি। ধারকের কাজই হলো শক্তি সঞ্চয় করা। এখন কিভাবে শক্তি সঞ্চিত হয় এটা আমরা জানবো। কোনো ধারকে সাজিত করতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাই ধারকের স্থিতিশক্তি রূপে জমা থাকে। ওই স্থিতিশক্তি কি সঞ্চিত শক্তি হিসাবেই থাকে। তাহলে এই ক্ষেত্রে ধারকের একটি পাতকে ভূসংলগ্ন করে অপর পাতটিকে সাজিত করতে যে পরিমাণ কাজ করতে হয় তাই ধারকের সাজিত করার জন্য প্রয়োজনীয় কাজ, এবং এটি ধারকের স্থিতিশক্তি। যেটা স্থিতিশক্তি ওইটা কি সঞ্চিত শক্তি। আমি আবার বলছি, লক্ষ্য করো, কোনো ধারকে সাজিত করতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাই ধারকের স্থিতিশক্তির উপর জমা থাকে। এই স্থিতিশক্তিতে কি ধারকের সঞ্চিত শক্তি, এবং এক্ষেত্রে ধারকের একটি পাতকে ভূসংলগ্ন করে অপর পাতটিকে সাজিত করতে যে পরিমাণ কাজ করতে হয় তাই ধারককে সাজিত করার জন্য প্রয়োজনীয় কাজ, এবং এটি ধারকের স্থিতি শক্তি। উদ্দীপকে বর্তনী তড়িৎ প্রবাহের মান বের করো। বর্তনীটা দেখো, এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা এখন জানবো। R1 4 ওম, এটাকে আমি R1 ধরি, এটাকে R2 5 ওম, R3 5 ওম, R4 4 ওম। এর মান দেওয়া আছে 24 ভোল্ট, আর এর মান কত? অভ্যন্তরীণ 2 ওম। তাহলে কি কি দেওয়া আছে আমরা এখন জানলাম। এটাকে R1 ধরছি, এটাকে R2 ধরছি, এটা R3, এটা R4, এটা ই, এটা কি আর। তাহলে প্রবাহের মান I ইকুয়াল কি? ওয়াট। দেখো এখানে R1 4 ওম আর R2 5 ওম কিছু আছে পরস্পর শ্রেণীতে আছে। আমি এটা কি দিলাম? RS1 আমি এখানে চিহ্নিত করছি, দেখো। তাহলে আমরা জানি শ্রেণী সমবায় তুল্য রোধ দুইটা পরস্পর সাথে কিছু আছে? শ্রেণীতে আছে। কি জানি? R1 প্লাস R2। তাহলে কত? RS1 সমান কত? 4 ওম প্লাস 5 ওম। তাহলে কত হবে? 9 ওম। আবার এখানে লক্ষ্য করো, এই R3 আর R4 কিছু আছে পরস্পর সাথে শ্রেণীতে আছে। তাহলে R3 5 ওম, R4 কি 4 ওম শ্রেণীতে। একই সেম সূত্র, R3 প্লাস R4, এটাকে কি ধরছে? RS2 ধরছি। মানগুলো বসালাম আমি, কত হবে? 9 ওম। আবার একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটা পরস্পর শ্রেণীতে, এটাও পরস্পর শ্রেণীতে, বাট এই দুইটা পরস্পর সাথে আবার কিছু আছে? সমান্তরাল আছে। কারণ এই দুইটা দেখো প্রত্যেকটার একটা প্রান্ত একটা বিন্দুতে এবং অপর প্রান্ত অন্য একটি সাধারণ বিন্দুতে মিলিত হচ্ছে। এই ধরনের সংযোগকে কি বলে? সমান্তরাল সমবায় বা সমান্তরাল সংযোগ। তো সমান্তরাল সংযোগের সূত্র আমরা কি জানি? 1/RP। আর সময় পরস্পর সমান্তরাল থাকলে 1/RP সমান কি? 1/RS1। এই দুইটা সম্মিলিত যেটা আছে সেটা আবার 1/RS2। মানগুলো বসাবো আমি।
তাহলে কত 1/9 প্লাস 1/9, তাহলে কত ক্যালকুলেশন করলে 2/9। আর পি সমান কত লেখা যায় 4.5, এটা চেঞ্জ হয়ে যাবে 4.5। এখন আমরা জানি প্রবাহ I ইকুয়াল টু কি E বাই R প্লাস R। ই হলো কি তড়িৎ কোষ বা ভোল্ট যেটা দিয়ে আছে, আর R প্লাস R হলো কি রোধ, আর এই R হলো কি অভ্যন্তরীণ রোধ। I এর মান কত 24, 4.5 পাইছে, অভ্যন্তরীণ রোধ কত 2 ওহম, তাহলে ক্যালকুলেশন করলে কত 3.69 অ্যাম্পিয়ার। এখন আমরা দ্বিতীয় সমস্যাটা নিয়ে আলোচনা করব। উদ্দীপকে বর্তনীর পি ও কিউ বিন্দুর মাঝখানে একটি গ্যালভানোমিটারের নগণ্য রোধের তার দ্বারা সংযুক্ত করলে কোন দিক হতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে বিশ্লেষণ করো। আগের বর্তনী সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তাহলে উদ্দীপকের বর্তনীর পি ও কিউ বিন্দুর মাঝখানে একটি গ্যালভানোমিটারের নগণ্য রোধের তার দ্বারা সংযুক্ত করলে তড়িৎ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। এক্ষেত্রে বর্তনী হবে নিম্নরূপ। বর্তনীটা লক্ষ্য করো। আর আমরা জানি সবসময় তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে পি আর কিউর মাঝখানে আমি কি করছি, এখানে দেখো একটা গ্যালভানোমিটার সংযোগ দিছি, তাহলে বর্তনীটা ঠিক এইরকম হয়েছে। ঠিক আছে, এটা আমি R1 ধরছি, এটা R2 ধরছি, এটা R3, এটা R4। দেখো এখানে প্রবাহ I1, এখানে প্রবাহ I3, আর এখানে I2, এখানে R4। এটা পি, এটা কিউ, এ বি সি ডি। পি বিন্দুতে এ বিন্দুতে এখন কার্শফের সূত্র, অর্থাৎ কির্শফের কারেন্ট ল আছে কয়টা, দুইটা। প্রথম সূত্র তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিত সমষ্টি শূন্য হয়। আর দ্বিতীয় সূত্রটা আমরা বদ্ধবর্তনীর কোনো বদ্ধবর্তনীর রোধ এবং প্রবাহের গুণফলের সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎ চালক শক্তির সমান। তাহলে প্রথম সূত্র হলো কি, কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলো বীজগণিত সমষ্টি শূন্য হয়। তাহলে পি বিন্দুতে যদি আমি প্রথম সূত্র দিই, তাহলে এটা কি সংযোগ বিন্দু, এখানে মিলিত প্রবাহগুলো বীজগণিত, এখানে দেখো কি এসছে I1 এসছে, I1 এসছে, এদিকে গেছে কি I2, এদিকে গেছে কি I2। তাহলে I1 সমান আমি কি লিখতে পারি, যেহেতু মিলিত প্রবাহগুলো বীজগণিত সমষ্টি শূন্য, তাহলে I1 সমান কত লেখা যায় IJ প্লাস I2। অর্থাৎ পি বিন্দুতে যে পরিমাণ আছে এটা দুই ভাগ হয়ে কত চলে গেছে, একটা I2 দিকে গেছে, একটা আইজি দিয়ে গেছে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গেছে। তাহলে টোটাল এখানে আছে পাবো কত I1, এখানে IJ প্লাস I2। এটাকে আমি কি দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার আমি কিউ বিন্দুতে দিব। তাহলে কিউ বিন্দুতে কির্শফের প্রথম সূত্র, এখানে দেখো I3 এসছে, এদিক থেকে কি এসছে IJ এসছে, গেছে কি I4। তাহলে কি I4 ইকুয়াল টু I3 প্লাস IJ, যে I3 প্লাস IJ ইকুয়াল টু কত I4। তাহলে এটা কোন সূত্র, 2 নম্বর সূত্র। এগুলো একটু খেয়াল করবো সবাই। এখন দেখো দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এ পি কিউ সি এ, দ্বিতীয় সূত্র কি ছিল, বদ্ধবর্তনীর বাহুগুলো রোধ এবং প্রবাহের গুণফলে বীজগণিত সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তির সমান। এখন দেখো এখানে বদ্ধবর্তনী কি এ পি কিউ সি এ, এখানে কোনো তড়িৎ চালক শক্তি নেই। তাহলে এখানে কি লেখা যায় I1 R1, এখানে দেখো I1 R1 প্লাস IgG, প্রবাহ যেদিকে যাচ্ছে আমি ওইদিকে যাচ্ছি এ পি, বাট প্রবাহ যাচ্ছে এদিকে, আমি যাচ্ছি কি উল্টা দিকে, প্রবাহ এদিকে আমি উল্টা দিকে। তাহলে এখানে এটা কি হবে মাইনাস হবে। তাহলে R3 যেহেতু তড়িৎ চালক শক্তি নাই, তাহলে এখানে কত হবে 0 হবে। তাহলে I1 এর মান বসালাম 4, আর এখানে IgG, আর এখানে I3 এর মানটা আমি বসালাম কত, সরি I1 না R1 এর মানটা বসালাম, IgG, আর এখানে কত R3 এর মানটা বসালাম। তাহলে এটা কত হলাম 3 নম্বর ইকুয়েশন। আবার লক্ষ্য করো, পি বি ডি কিউ পি লুপে কার্শফের দ্বিতীয় সূত্র অনুসারে এখানে দেখো I2 R2, প্রবাহ এদিকে আমি যাচ্ছে কি উল্টা দিকে, তাহলে এটা কি হবে মাইনাস হবে। তাহলে I4 R4, আর এখানে কি প্রবাহ এদিকে আমি যাচ্ছি কি উপরের দিকে, তাহলে এটা কি হবে মাইনাস মাইনাস IgG ইকুয়াল টু কত 0। মানগুলো বসাবো এখন। R2 এর মান 5, R4 এর মান 4, GG ইকুয়াল টু 0। এটা কত দিলাম 4 নাম্বার ইকুয়েশন। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ এখন আমি কি করব, যোগ করব। 4I1 প্লাস IgG মাইনাস 5I3, 5I2 মাইনাস 4I4 মাইনাস IgG ইকুয়াল টু 0। যোগ করলে আনসার কি আসবে 4I1
প্লাস 5/2 মাইনাস 5/3 মাইনাস 4i4 ig দুটো চলে যাবে, একটা প্লাস একটা মাইনাস আছে। i1 সমান কি ig প্লাস i2, একটু আগে আমরা প্রথমে এক নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম, তার প্লাস 5/2 মাইনাস 5, এটা কি ছিল i3 i4 মাইনাস ig মাইনাস 4i4, অর্থাৎ i1 আর i3 এর মানগুলো বসাবে। তাহলে 4ig প্লাস 4i2 প্লাস 5i2 মাইনাস 5i4 গুণ করলাম প্লাস 5ig মাইনাস মাইনাস প্লাস মাইনাস 4i4 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে কত আসবে 9ig প্লাস 9i2 মাইনাস 9i4 ইকুয়াল টু কি 0। তাহলে এখানে দেখো সবগুলো থেকে 9 কমন নেই, এবার 0 হয়ে যাবে, ig প্লাস i2 সমান i4। তাহলে ig সমান কত লেখা যায় i4 মাইনাস i2। এখানে দেখো R2 গ্রেটার দেন R4, R2 এর মান, এই যে R2 মানটা R4 থেকে বড়, অর্থাৎ রোধের মান R2 R4 থেকে বড়। আমরা জানি রোধ যেদিকে বেশি ওইখানে প্রবাহের বাধাটা বেশি, আর রোধের পরিমাণ যেখানে কম প্রবাহের বাধাটা কম। যেহেতু R2 এর মান R4 থেকে বড়, সেহেতু প্রবাহ i4 এর মান i2 থেকে বেশি হবে। আর এখানে রোধ বেশি, এখানে প্রবাহটা কম হবে, আর এখানে রোধ কম, এখানে প্রবাহটা বেশি হবে। তাহলে যেহেতু এখানে প্রবাহ কম হবে, অবশ্যই প্রবাহ এদিক থেকে এদিকে আসবে, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে আসবে, কারণ এখানে রোধের মান বেশি, এখানে রোধের মান কম। রোধের ধর্ম হলো কি প্রবাহে বাধা দেওয়া। তাহলে R2 গ্রেটার দেন R4, তাহলে কি হবে i4 গ্রেটার দেন i2। যেখানে রোধের মান কম সেখানে কি প্রবাহের মান বেশি, তাহলে আইজির মান 0 থেকে বেশি, অর্থাৎ আইজিতে কি হবে, যদি এটা সমান হতো তাহলে কোনো প্রবাহ থাকতো না। ঠিক আছে, আইজির মান 0 থেকে, অর্থাৎ আইজিতে একটা প্রবাহ ছিল এবং এটা কি পি থেকে কিউ এর দিকে, তাহলে আইজির দিক হবে পি থেকে কিউ এর দিকে। তো সবাই ভালো থাকো, আর বেশি বেশি প্র্যাকটিস করবা ক্লাসে পড়াগুলো, আর যেহেতু সবাই বাড়িতে আছো এখন এই সময়টা কাজে লাগাও। আর পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলতেছি, পরীক্ষা সোন অ্যাজ পসিবল হয়তো হয়ে যাবে, তো সবাই মনোযোগ দিয়ে পড়ো, আর এনি কাইন্ড অফ প্রবলেম স্যারের সাথে অবশ্যই যোগাযোগ করবা। থ্যাংক ইউ।